আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা বিষয়ের উপরে একটা ভিডিও করতে চাচ্ছি। বিষয়টা অত্যন্ত জটিল এবং এটা নিয়ে সবাই কথা বলি আমরা। কি করলে ইনভেস্টর কনফিডেন্স বাড়বে? ইনভেস্টর কনফিডেন্স এটা এমন একটা পারদ যেটা খুব দ্রুত উঠে আবার দ্রুত নেমে যায় এবং এটা কিসে উঠে কিসে নামে এটা নিয়ে বিতর্ক আছে। আমি আজকে কতগুলি স্পেসিফিক ঘটনার কথা বলবো যেগুলো আমার দৃষ্টিতে মনে হয় যে ইনভেস্টরদের কনফিডেন্সটা শেকি হয়ে যাচ্ছে। প্রথম আমি যেটা বলবো, এই যে পুঁজিবাজারটা একটা রেগুলেটেড মার্কেট, এখানে আইন কানুন দিয়ে এটা চলে। আর রেগুলেটরের মধ্যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে যে হাইয়েস্ট রেগুলেটর। নেক্সট রেগুলেটর হলো স্টক এক্সচেঞ্জ। এই দুই রেগুলেটর এটার দেখাশোনা করেন। এখানে মাঝখানে যারা ইন্টারমিডিয়েটারি আছেন, ইনভেস্টর আছেন, এদের আস্থা অনাস্থা এইসব ব্যাপারে ওনাদের কর্মকাণ্ড প্রভাবিত হয়। আমি যদি একটা কথা বলি, উদাহরণ দেই, অতি সম্প্রতি ক্র্যাশ সিকিউরিটি একটা ঘটনা ঘটেছে। এতে ইনভেস্টরের কনফিডেন্স কমে গেছে আমার মেজারমেন্ট মতে। এই ঘটনাটা রেগুলেটরি পর্যায়ে এটা ডিটেক্ট কেন হলো না? রেগুলেটরি পর্যায়ে বলতে আমি বলি, তার থেকে প্রত্যেক মাসে নেট ক্যাপিটালের হিসাব নেওয়া হয়, তার কাস্টমারের ফান্ডটা ঠিক আছে কিনা নেওয়া হয়, তার শেয়ারেরও হিসাব নেওয়া হয়। তো ওই অবস্থায় আমরা রেগুলেটররা কেন বুঝতে পারলো না তারা ইনভেস্টরদের শেয়ার নিয়ে নয়ছয় করতেছে? আমি এটাকে রেগুলেটরি ফেলিউর হিসেবে বলবো। ঘটনা ঘটে গেলে অনেকেই দেখে, বোম ফুটলে পুলিশও দেখে, ও গোয়েন্দারাও দেখে, রাস্তার টোকায়ও দেখে। তো তখন তো আর কারো ক্রেডিট নেওয়ার কিছু থাকে না। রেগুলেটরি অবস্থায় ব্রোকারদের বিশেষ করে কোনো ঘটনা অঘটন এগুলো কেন সামনে আসে না? তারপরে আরেকটা জিনিস যেটা আমি বলবো, দিস ইজ অলসো এ রেগুলেটরি ফেলিওর। লিস্টিং রুলস এর নন কমপ্লায়েন্সের জন্য স্টক এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনেক কোম্পানি ডিলিস্ট করেছে। এখন স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ফেল করতেছে, এটার জন্য তারা ব্যবস্থা অবশ্যই নিতে পারে, ব্যবস্থা নেওয়ার রাইট তাদের আছে। এট দি সেম টাইম লিস্টিং হওয়ার সুবাদে যেসব বিনিয়োগকারী এখানে টাকা বিনিয়োগ করেছেন তারা যে সর্বশান্ত হয়ে গেছে, এই সর্বশান্তটা দেখার দায়িত্বটা কেউ নিলেন না। এবং দেখার দায়িত্বটা নিতে হবে, আমরা সেটাও স্বীকার করি নাই। যার ফলে সম্ভবত লাস্ট সিকিউরিটিজ কমিশন অনেকগুলোর এরকম ডিলিস্টিং এর ব্যাপারে বোধহয় ঢাকা ডিএসসি থেকে রিকমেন্ডেশন দিয়েছিল, সেগুলো ইনডিসিশন অবস্থায় পড়ে রয়েছে। দিস ইজ অলসো অ্যানাদার কেস যেখানে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হওয়ার কারণ। বোধহয় 2010 সালে বা তারও আগে, তখন এই ক্যাটাগরাইজেশনের সময় বলা হয়েছে জেড ক্যাটাগরিভুক্ত যারা আছেন তারা যদি ইমপ্রুভ করতে না পারেন তাদের বোর্ড রিকনস্টিটিউট করা হবে। বোর্ড যদি রিকনস্টিটিউট করে ইমপ্রুভমেন্ট না হয় তাহলে তাদের কোম্পানিগুলো দেউলিয়া ঘোষণা করে ইনভেস্টরদের বা অন্যান্য পাওনাদারদের সেটেলমেন্ট করা হবে। আমরা কিন্তু এটার কিছুই দেখাইতে পারিনি। কেউ হয়তো তর্কের খাতিরে বলবে খুব মামলা মকদ্দমা হয়েছে, মামলা মকদ্দমা তো হইতেই পারে। একটা জিনিসকে পরিকল্পনার পুরো বাস্তবায়ন না করলে ওই ওটার ফল কেউ পাওয়া যাবে না। আমি বলবো যে এরকম ছোট ছোট অনেক ঘটনা গত কয়েক বছর ধরে ঘটেছে এবং ইনভেস্টররা এর কোনো ভিজিবল কোনো বিচার পায়নি, যার ফলে ওরা কারোর উপরে বিশ্বাস রাখতে পারছে না। কোনো কিছু হলেই ঢাকা স্টক এক্সচেঞ্জ সামনে গিয়ে তারা প্রতিবাদ করেন, এসিসির ওখানে গিয়ে প্রতিবাদ করেন। প্রতিবাদের ভাষা এক এক সময় এক এক রকম। কিছু কিছু সময় দেখা গেছে যে ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে প্রতিবাদও করতে দেয়নি। লাঠি দিয়ে ইনভেস্টরের কনফিডেন্স আনানো যাবে না। ইনভেস্টরদের নিজেদেরও ঝুঁকি সম্বন্ধে অ্যাসেসমেন্ট করার নলেজ থাকতে হবে। এট দি সেম টাইম টপ রেগুলেটর, মিডল রেগুলেটর, তাদের যে দায়িত্ব, এই দায়িত্ব সামগ্রিকভাবে পালন করতে হবে। সামগ্রিক দায়িত্ব বললে আমি এটা বলি, পুলিশ আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য, একটা গল্পের মতো এটা আছে। একজন আইসা বললো যে থানার সামনে তো একটা লাশ পড়ে আসে, ডিউটি অফিসার বললো যে কেউ তো মামলা করেনি। মামলা না করলেও একটা লোক খুন হয়েছে, এখানে লাশ পড়ে আছে, এটা যেরকম ভিজিবল, মামলা হয়নি সেটাও ভিজিবল। কিন্তু পাবলিক তো এই ধরনের উত্তরে সন্তুষ্ট না।
পুঁজিবাজার, দেশের অর্থনীতি বাড়তেছে, জিডিপি বাড়তেছে, ডেভেলপমেন্ট প্যারামিটার বাড়তেছে, অন্যরা আমাদের দেশের অ্যাসেসমেন্ট সম্বন্ধে পজিটিভ ধারণা দিচ্ছে, এক্সেপ্ট ইনভেস্টর অফ ক্যাপিটাল মার্কেট। তো এই এক্সেপশন থেকে যদি আমরা পরিত্রাণ পেতে হয়, আমি মনে করি প্রত্যেকেরই যে কোনো অ্যাকশনের কনসিকুয়েন্স কি হবে এবং কনসিকুয়েন্সটাকে কন্ট্রোল করা অথবা অ্যাডভার্স এফেক্টটা মিনিমাইজ করার জন্য রেগুলেটরের একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এই অনুভূতি না আসবে, ততক্ষণ পর্যন্ত পুঁজিবাজারের ইনভেস্টর কনফিডেন্স ফিরে আসবে না। ইনভেস্টরদের এরকম একটা আস্থা দরকার, আমি বিপদে পড়লে বা অসুবিধাতে পড়লে, প্রতারিত হলে আমার জন্য প্রতিরক্ষার একটা ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা অটো। আমি সেজন্য বলবো, আমাদের পুঁজিবাজারে যদি আমরা দেশীয় ইনভেস্টরের কনফিডেন্স যদি রিগেইন করতে না পারি, রিগেইন করার জন্য যদি পদক্ষেপ না নেই, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগও এখানে আসবে না। বিদেশি বিনিয়োগ আসলেও সেটা আমাদের জন্য স্টেবল কোনো ভাবে আসবে না। ইনভেস্টর কনফিডেন্স কিভাবে ব্যাহত হয়, কেন ব্যাহত হয়, এটা নিয়ে গবেষণা করে একটা স্ট্রিমলাইন দ্বারা করা উচিত। তা আমি সবাইকে অনুরোধ করব, ইনভেস্টরের কনফিডেন্সের জন্য ইনভেস্টরের নলেজ যেরকম দরকার, এবং রেগুলেশন যারা আমরা করছি, রেগুলেশন যারা বাস্তবায়ন করছি, রেগুলেশন করার সময়ও সেটা চিন্তা করা উচিত যে এটা আলটিমেটলি কি হবে। যেমন 2011 সালে প্রত্যেক ডাইরেক্টরকে 2% হোল্ড করতে হবে, কম্বাইন্ড 30% হোল্ড করতে হবে। নতুন কমিশন আসার পরে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে, কিন্তু তখন যখন এটা দেওয়া হয়েছিল, ইনভেস্টররা ধরে নিয়েছিল যে যারা চুরি চামারি করে শেয়ার বিক্রি করে ফেলছে তারা শেয়ার কিনবে, কিনলে বাজারে একটা চাঙ্গা ভাব হবে। কিন্তু সেই চাঙ্গা ভাব আর হইলই না। আজ পর্যন্ত 9-10 বছর পরও সেটা একইভাবে নন কমপ্লায়েন্স রয়ে গেল। আমি একজন বড় উদ্যোক্তার কাছে শুনছি, উনি বলছেন ভাই আমার 3টা লিস্টেড কোম্পানি আছে, এখন যদি আমার তিনোটাতে 30% যদি হোল্ড করতে হয়, তো আমি টাকা পাইবো কোত্থেকে? আমার তো তাহলে 2টা বিক্রি করে দিতে হবে। এটাও সত্য। বড়দের ব্যাপারে এটা ওয়ার্কেবল না। গার্মেন্টস এ একটা প্রচলিত ভাষা ছিল ওয়ান সাইজ ফিটস অল অথবা নিউট্রাল জেন্ডার। জামা বানাইছে, ছেলেরাও পড়তে পারবে, মেয়েরাও পড়তে পারবে, এক সাইজ দিয়ে মোটা চিকন সবাই পড়তে পারবে। তো এটা কিন্তু পুঁজিবাজারে চলে না। তো আমরা যতক্ষণ পর্যন্ত রেগুলেটরি সাইডে একটা ডিসিপ্লিন আনতে না পারবো, ল আর দেয়ার, ল এর বাস্তবায়নের ব্যাপারে যদি আমরা সতর্ক যদি না হইতে পারি, এখানে যদি আমরা সততার লক্ষণ যদি দেখাইতে না পারি, তাহলে ইনভেস্টর কনফিডেন্স আসবে না। মিউচুয়াল ফান্ড গুলোর কি অবস্থা হয়েছে, ব্যবস্থাপক চেঞ্জ করার জন্য কোর্ট কাছারি করে আজ পর্যন্ত এটার কোনো সুরা হয়নি। ইনভেস্টররা একজন ফান্ড ম্যানেজারের উপরে সন্তুষ্ট না, তারা এটা চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু এটা চেঞ্জ করার জন্য ডিসিশনে দেওয়া হয়েছে, কোর্টের পর কোর্টে গড়াচ্ছে, আপিলের পরে রিআপিল হচ্ছে। এটা তো একটা শেষ হওয়া উচিত। এটার মূল ঘটনা এমন হইতে পারে যে উনি যেসব স্টেটমেন্ট দিয়েছেন, ফান্ডের একটা ইউনিট প্রতি যেসব অ্যাসেট দেখাইছেন, দিস ডাজ নট এক্সিস্ট। এখন আরেকজনকে যখন তহবিল হস্তান্তর করার প্রশ্ন উঠবে, তখন তো কাগজি অ্যাসেট তো আর হস্তান্তর করতে পারবে না। এই মূল জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা এই ছোট ছোট ঘটনাগুলো বিভিন্ন জায়গায় যে ঘটে, এগুলো যেসব বিনিয়োগকারী অ্যানালিসিস করে তারা সত্যিই ভয় পায়। কি করলে ইনভেস্টর কনফিডেন্স বাড়বে, এটা অনেকটা এরকম গাছে উঠা শিখানো যায়, গাছে নামানোটাও শিখানো যায়, বাট প্রত্যেক গাছে উঠানো শিখানো যায় না। ইন্ডিয়ান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ঢাকায় আসছিল আজকে থেকে বোধহয় বছর 2 আগে। উনি ওপেন প্রশ্নের জবাব দিয়েছেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরে এই জিনিসটা আমরা খুঁজে পেয়েছি যে বিনিয়োগকারীর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ ইজ দেয়ার অ্যাজ এ গার্ড। প্রত্যেকটা আমরা এটা দেখাশোনা করার চেষ্টা করছি। আমাদের এখানে কিন্তু আমরা ওই ভিজিবিলিটিটা পাই না। আমাদের এখানে আইন কানুন বেশি, লেয়ার বেশি, একটা সিদ্ধান্ত হইতে দীর্ঘ সময় লেগে যায়, একটা কমপ্লেন ডিসপোজ হইতে লম্বা সময় লেগে যায়। এগুলোতে আমাদেরকে এগুলোকে অ্যাটেন্ড করতে হবে। এগুলো যদি অ্যাটেন্ড করতে না পারি, আমাদের দেশের যে ডেভেলপমেন্ট স্পিড যেটা আছে, ডেভেলপমেন্টের পটেনশিয়াল যেটা আছে, সেই পটেনশিয়ালটাকে আমরা পুঁজিবাজারের সাথে সেটা লাইন আপ করতে পারবো না।
লাইন আপ যদি না করতে পারি তাহলে আমাদের ডেভেলপমেন্টের ক্যাপিটাল নিড যেটা আছে সেটা সরবরাহ করার জন্য আমাদেরকে বিদেশি লোন দেশি লোনের উপর নির্ভর করতে হবে, হুইচ ইজ কস্টলি। আমি শেষ করছি এভাবে, ইনভেস্টর কনফিডেন্স কম থাকার কারণটা শুধু বিনিয়োগকারীর একা না, রেগুলেটরদের দায়িত্ব আছে। আমি কয়টা উদাহরণ দিলাম, এগুলো আরো অ্যানালিসিস করে প্রত্যেকটা কেসে বিনিয়োগকারীদের কনফিডেন্স কিভাবে এফেক্টেড হয়েছে সেটা খতিয়ে দেখা উচিত। তাহলে বোধহয় আমরা সামনের দিকে এই ইনভেস্টর কনফিডেন্সের ক্রাইসিসটা থেকে ওভারকাম করতে পারবো। আমি আসলে আমার ভিডিও গুলো দিয়ে অনেকটা আলোচনার সূত্রপাত করছি। আমরা যদি আলোচনা করি তাহলে সমাধান আসবে। আমার মূল টার্গেট হচ্ছে এটা, আমার মনে যেটা আছে আমি সেটা বলার চেষ্টা করি, কারোর প্রতি আঙ্গুল নির্দেশন না করি। আমি নিজে কি করছি সেটার প্রতি নজর রাখি, আরেকজনে কি করবে কি করা উচিত সেটা বলার সময় নিজের কথাটাও ভাবা উচিত, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো। আর আমি আপনার জন্য প্রতিবন্ধকতা করলাম, আপনি আরেকজনের করলেন, তাহলে আমরা সবাই ওই এক জায়গায় থেকে যাব। তো এটা পুঁজিবাজারের জন্য কাম্য না। ধন্যবাদ সবাইকে।